নমস্কার, খুলুমখা, আদাব, গুড ইভিনিং। দি লেফট রেভলিউশন ফেসবুক পেজের এই জীবন্ত সম্প্রচার অনুষ্ঠান যারা দেখছেন বা পরবর্তী সময়তে যারা ভিডিও রেকর্ডিং দেখবেন, আমি তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি দি লেফট রেভলিউশন এই পেজের যারা অ্যাডমিন এবং তার যারা ফলোয়ার্স সকলকে। আমাকে অনুরোধ করা হয়েছে ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের 30 মাস প্রতিশ্রুতি ও বাস্তবতা এ সম্পর্কে আলোচনা করার জন্য। তো আমি চেষ্টা করব যে বিগত শুধু 30 মাস না, ত্রিপুরাজ্যের মধ্যে এই বিজেপি আইপিএফটি জোটের উত্থান এবং তারা কিভাবে কি প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছে, আজকে ত্রিপুরাজ্যের বাস্তব চেহারাটা কি, এটা যথাসম্ভব যে বাস্তবে নিরিখে এটি তুলে ধরার জন্য। কোনো রাজনৈতিক দল বা জোট যারা এই সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করে বা করে থাকে, তারা প্রতিশ্রুতি একটা দেবেন, জনগণের সামনে নির্বাচনী ইশতেহার তারা প্রকাশ করবেন, এটা স্বাভাবিক। এটা কোনো ব্যতিক্রমী ব্যাপার নয়। কিন্তু এই ইশতেহার বা প্রতিশ্রুতি কি প্রেক্ষিতে জনগণের সামনে তুলে ধরা হলো, তারও একটা ইতিহাস থাকে, অর্থাৎ প্রেক্ষিত থাকে। আমি একটু পেছন থেকে সে কথাগুলি বলতে চাই। এটা সকলেই জানেন যে 2014 সালে আমাদের দেশে বিজেপি নেতৃত্বে এনডিএ জোট সরকার গঠিত হয়েছে, যার প্রধান নরেন্দ্র দামোদর দাস মোদী। এদেশের যারা কর্পোরেট, তারা পূর্বেকার যে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার এবং তার নেতা ডক্টর মনমোহন সিং, তারা দেখছিলেন কর্পোরেটরা যে মনমোহনের নেতৃত্বে এদেশের সম্পদ লুট করার, মানুষকে শোষণ করার এই সুযোগটা ঠিক সেরকমভাবে তারা সেভাবে পাচ্ছিল না। এই নয় যে ডক্টর মনমোহন সিংয়ের সরকার সম্পূর্ণভাবে কর্পোরেট বিরোধী ছিলেন, শ্রমিক দরদি ছিলেন, তা নয়। কিন্তু যে লুটের বখরা, এটাকে আরও বৃহত্তরে পরিসরে পাওয়ার জন্য আরও সেরকম একটা দাপুটে নেতা তাদের দরকার ছিল। সেভাবে কর্পোরেটরা নরেন্দ্র মোদীকে সামনে রেখে বিজেপি সরকার এনেছে এবং পরবর্তীকালে গত 6 বছর ধরে আমরা সে শাসন নমুনা আমরা দেখছি। 14 সালে যখন কেন্দ্রে পালাবদল হয়, রাজ্যে তখন সপ্তম বামফ্রন্ট সরকার। এই ত্রিপুরাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার তার যাবতীয় কর্মসূচিকে আমরা অভিহিত করি একটা বিকল্প কর্মসূচি বলে। অর্থাৎ আমাদের দেশের যে সংবিধান, তার মধ্যে থেকে জনগণের জন্য আমাদের সংবিধান যেরকমভাবে স্বপ্ন দেখেছে, যেরকমভাবে দিশা নির্দেশ দিয়েছে,
বাস্তবে ঠিক সেরকম প্রয়োগ করা একটু কঠিন, এবং এটা আরও কঠিন হয়ে যায় যখন দিল্লিতে অর্থাৎ কেন্দ্রে কট্টর জনবিরোধী, কৃষক বিরোধী, এই দেশের যারা পিছিয়ে পড়া অংশের মানুষ তাদের স্বার্থবিরোধী কোনো সরকার তৈরি হয়। তো স্বাভাবিক বিজেপি, যারা আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে যাদের বিন্দুমাত্র যাদের কোনো অংশগ্রহণ ছিল না, বিজেপি দল বরাবরই আমাদের সংবিধানের যে মূল স্পিরিট, ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ, এদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ সবাইকে একসাথে নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে চলার, এটা বিজেপি এবং বিজেপির পরিচালনা করে আরএসএস, এটা তাদের রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক যে দর্শনের বিরোধী। তো নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আসার পর, নির্বাচনের আগে বা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর মুখরোচক কথা যাই বলে থাকুন না কেন, আমরা গত 6 বছরে দেখেছি একটা একটা করে তাদের প্রতিশ্রুতির বিপরীত, ঠিক উল্টো, কিভাবে এই দেশের মানুষের উপরে শোষণ, তার অধিকারকে সংকুচিত করা, সংবিধানকে পদদলিত করা, যতই সংসদে ঢোকার সময়তে সিঁড়িতে নমস্কার করে গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করছেন বলে বাগাড়ম্বর করুন না কেন, আমরা সেগুলোই দেখেছি। আজকে সে বিষয়গুলো আলোচনার বিষয় নয়, তবু একটা রেফারেন্স একটা আনতে হলো। তো এই জায়গায় মোদী সরকারের বয়স যত বাড়ছিল, 1 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, ক্রমশ সেই সময়েতে দেশে একমাত্র ত্রিপুরা রাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকার, একটা বিকল্প কর্মসূচি সরকার, তার সাথে নীতিগত একটা লড়াই ক্রমশ এটা আরও বেশি পরিষ্কার, আরও বেশি প্রায় সম্মুখ সমর মতো হয়ে যাচ্ছিল। নীতিগত লড়াইটা কোথায়? যে মোদী সরকার কৃষকদের নামে বাগাড়ম্বর করছে, শ্রমিকদের নামে বাগাড়ম্বর করছে, যুবকদেরকে বছরে 2 কোটি করে, 5 বছর 10 কোটি চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, স্বদেশী অর্থনীতির নামে দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত সম্পত্তিকে বিক্রি করে দিচ্ছে, লুটের সুযোগ করে দিচ্ছে। সেই জায়গাতেই বামপন্থী ফ্রন্ট সরকার, এই রাজ্য আয়তনে খুব ছোট, জনসংখ্যাতেও মাত্র 37-38 লাখ, কিন্তু জনকল্যাণে, জনহিতে, কি গ্রামোন্নয়ন, কি শহরোন্নয়ন, কি আদিবাসী বা আরও পিছিয়ে পড়া অংশের উন্নয়ন, কি শিক্ষা, কি স্বাস্থ্য, কি যোগাযোগ, কি যে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেদিক থেকে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে মানুষের উপরে বোঝা বা জনগণকে বঞ্চিত করে, যারা পুঁজিপতি, তাদের জন্য সমস্ত কিছু এটাকে এই সংকুচিত করা হচ্ছিল বা সব কিছু সঁপে দেওয়া হচ্ছিল, ত্রিপুরা রাজ্যের বামপন্থী ফ্রন্ট সরকার জনগণকে নিয়ে, জনগণের হাত দিয়ে তার উন্নয়নের বর্ষামুখ কিভাবে
সমাজের যে একদম নিম্নতম অংশের মানুষের কাছে পৌঁছে সে ব্যবস্থা করছিলেন। তো এরকম একটা জায়গায় যে কোনো রাজ্যে যদি কোনো রাজ্যের যে উন্নয়নের পরিকল্পনা করতে হয়, তাহলে সেই রাজ্যের যে ভৌগোলিক, সামাজিক, তার বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করেই সেই পরিকল্পনা গ্রহণ করতে হয় এবং পরিকল্পনা রূপায়ণ করতে হয়। তো সেদিক থেকে ত্রিপুরা রাজ্য ছোট্ট রাজ্য, দেশের অক্ষুণ্ণায়, স্থলবেষ্টিত, তিন দিকে একটা বিদেশি রাষ্ট্র, যে ভৌগোলিকগতভাবে তার বহুমুখী সমস্যা। সেই জায়গায় ত্রিপুরার বৈশিষ্ট্য কি? এটা কৃষি প্রধান রাজ্য। এখানে সেই সামন্তকালে বা পরবর্তী সময়েতে যারা এই রাজ্যের দায়িত্বে ছিলেন, তারা এই রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের সেরকম কোনো কাজ করে যাননি। এখানে যারা আদিবাসীরা বা ট্রাইবেল অংশের মানুষ, তারা শিক্ষা দীক্ষার দিক থেকে অনেক পিছিয়ে। তার সাথে যুক্ত হয়েছে এখানে সেই হিন্দুস্তান পাকিস্তান হওয়ার পর ভাগ্য বিড়ম্বিত হয়ে দেশভাগের শিকার হয়ে যারা এই রাজ্যের মধ্যে আসতে বাধ্য হয়েছেন, উদ্বাস্তুরা। অর্থাৎ দুটি অংশের মানুষই এখানে সব দিক থেকে পিছিয়ে, ছিন্নমূল। তো এরকম একটা জায়গায় ত্রিপুরার উন্নয়ন ঘটাতে হলে পরে সেখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে, আভ্যন্তরীণ এবং দেশের অন্য প্রান্তের সাথে তার যোগাযোগ, সড়ক পথে, রেলপথে, আকাশপথে। তার সাথে এখানকার যে মানুষ শিক্ষায় দীক্ষায় যে সুযোগগুলো ছিল না সম্প্রসারিত করতে হবে, গণতন্ত্রকে বিকেন্দ্রিত করে সবাইকে উন্নয়নের কাজে যুক্ত করতে হবে। যে কাজগুলো কংগ্রেস শাসনের 3 দশকে এগুলো ছিল না। এরা শুধু ট্রাইবেলদের বিরুদ্ধে বাঙালিদের, বাঙালির বিরুদ্ধে ট্রাইবেলদের লাগিয়ে এইভাবে তারা 30টা বছর শাসন করেছিল। বামপন্থী ফ্রন্ট সরকার শুরু থেকেই সমস্ত সীমাবদ্ধতা, আর্থিক স্বল্পতা, তার মধ্যে দাঁড়িয়ে অগ্রাধিকার দিয়ে কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ক্যাপাসিটি বিল্ডিং, এই কাজগুলি করেছে। এবং যদি দেখা যায় যে ত্রিপুরার যে শিক্ষা সম্প্রসারণ, প্রাথমিক শিক্ষা থেকে একদম উচ্চশিক্ষা অবধি, বিশ্ববিদ্যালয় অবধি, তার সাথে কারিগরি শিক্ষা, কারিগরি শিক্ষার অনেকগুলো বিভাগ, আজকে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজকে এনআইটিতে উন্নীত করা, এগ্রিকালচার কলেজ, ভেটেরিনারি কলেজ, এগুলি সবগুলি স্থাপিত হয়েছে বামপন্থী ফ্রন্টের সময়েতে। এবং তার সাথে যে সাধারণ শিক্ষা, প্রায় সবকটি মহকুমাতে সেখানে ডিগ্রি কলেজ নিয়ে যাওয়া, প্রায় সমস্ত জনপথে হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল গড়ে তোলা, সেই 78 সালের পর থেকে প্রকৃতপক্ষে ত্রিপুরা রাজ্যের মধ্যে শিক্ষার যে সম্প্রসারণ, যে বামপন্থী আন্দোলন জনশিক্ষার হাত ধরে এ রাজ্যে সমৃদ্ধ হয়েছে, সেই জনশিক্ষার চেতনায় ত্রিপুরা রাজ্যের মধ্যে শিক্ষা, এবং তাও কলেজ স্তর অবধি বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা এবং শিক্ষার ব্যাপক সম্প্রসারণ, শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের মধ্য দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। একটা নতুন চেতনার বিপ্লব সংগঠিত করেছে, যা
আমাদের যে উন্নয়নের সভ্যতার আরও অন্যান্য ক্ষেত্রেতে উন্নয়নের ক্ষেত্রেতে এই শিক্ষার যে উন্মেষ বা জাগরণ এটার প্রতিফলন ঘটেছে। তার সাথে কৃষিতে বামপন্থী ফ্রন্ট সরকার আসার আগে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের রাজ্যের জমির 1% সেচের ব্যবস্থা ছিল না। ত্রিপুরা রাজ্যে বড় নদী নেই, বৃষ্টি নির্ভর আমাদের কৃষি। সেই ত্রিপুরাতে যত নদী ছড়া আছে তার জল কিভাবে সদ্ব্যবহার করে ম্যাক্সিমাম আমাদের যে উৎপাদনশীলতাটাকে বাড়ানো যায় সে ব্যবস্থা করা হয়েছে। এবং এই ক্ষেত্রে কৃষকদের কাছ থেকে একটি নয়া পয়সাও খাজনা, যে খাজনার কারণে একটা সময়তে কুরুপ হয়ে যেতে করা হয়নি। যোগাযোগ, ভারতবর্ষের মধ্যে যে কটা রাজ্যে একদম গ্রাম স্তরে পাকা রাস্তা, প্রায় সমস্ত ব্লক, সমস্ত মহকুমা সদর, সমস্ত পঞ্চায়েত, ভিলেজ কমিটি পর্যন্ত অল ওয়েদার রুট গেছে, ত্রিপুরা এই কটা রাজ্যের মধ্যে অন্যতম। বিদ্যুৎ, এ রাজ্যে বিদ্যুৎ উৎপাদনের নামে দম্বর বাদ দিয়ে শত শত এখানকার অধিবাসীদেরকে উচ্ছেদ করা হয়েছিল, ছিন্নমূল করা হয়েছিল, তাদেরকে কোনো পুনর্বাসন ব্যবস্থা করা হয়নি। এ রাজ্যেই সেখানে গ্যাস নির্ভর থার্মাল পাওয়ার প্ল্যান্ট পালাটানা এবং আরও বহু জায়গাতে ত্রিপুরাকে একটা সারপ্লাস পাওয়ার মানে জেনারেটিং একটা স্টেট আমরা গর্ব করে বলতে পারি। ত্রিপুরা রাজ্য থেকে আমরা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে আমরা এই বিদ্যুৎ বিক্রি করছি। তো শিক্ষা, যোগাযোগ, কৃষি এবং তার সাথে পরিকাঠামো আর অন্যান্য যে সমস্ত যেটা খুবই জরুরি প্রয়োজন, এগুলো সম্প্রসারণ করা হয়েছে। কিন্তু পরিকাঠামো উন্নয়ন কোনো রাজ্যে বা কোনো ভূখণ্ডে যাই হোক না, সেই জায়গায় যদি জনগণকে তার সাথে যুক্ত না করা হয়, তাহলে সেই পরিকাঠামো বা সম্পদের যে লাভ বা সুযোগ মানুষ পেতে পারে না। এই বামপন্থী ফ্রন্ট সরকারেই যে হাত তোলা ভোট, এটা ভোটই নয়, এটা একটা লোক দেখানো একটা নাটক। সেটাকে গোপন ব্যালটের ভোটের ব্যবস্থা করে পরবর্তী সময়েতে সারা দেশের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েতের জন্য সংবিধানের ৭৪তম সংবিধান সংশোধন হওয়ার আগেই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই ব্যবস্থাগুলো হয়েছে। মহিলাদের ৫০% এই রিজার্ভেশন, এসটি এসসি তো আছেই। অর্থাৎ গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ করার মধ্য দিয়ে মানুষকে যেন সরকার মানে জনগণ, রাজ্যের সম্পদ মানে জনগণের সম্পদ, সরকার মানে হলো এটা জনগণের শক্তি। এইভাবে যে এই রাজ্যের আর্থিক, সামাজিক, বৌদ্ধিক সমস্ত দিক থেকে বিকাশের একটা অন্যতম মাত্রায় নিয়ে গেছে, যা ভারতবর্ষের যে সোশিও ইকোনমিক যে ইন্ডেক্স, যে বিভিন্ন যে সমস্ত সূচকগুলো রাজ্যগুলোর আর্থসামাজিক কাঠামো উন্নয়নের যে সমস্ত সূচক বা মাপকাঠিগুলো আছে, সেদিক থেকে ত্রিপুরা একটা বড় বড় রাজ্যের চাইতেও অনেকগুলো ক্ষেত্রে সাক্ষরতা, স্বাস্থ্য, গ্রামোন্নয়ন, যোগাযোগ সমস্ত দিক থেকে একটা অন্য জায়গায় সেখানে গেছে। তার সাথে সামাজিকভাবে যাতে সমাজের যারা বিভিন্ন অংশের মানুষ, বয়সের কারণে হোক, সামাজিক কারণে হোক বা আর্থিক কারণে যারা পিছিয়ে পড়া, তাদেরও যাতে একটা সমাজে মাথা তুলে দাঁড়িয়ে বেঁচে থাকতে পারে, তার জন্য গ্যারান্টি স্বরূপ এই রাজ্যে যেমন
মিড ডে মিল প্রথম চালু হয়েছিল সেই 78-এ, ওল্ড এজের পেনশন চালু হয়েছিল। সেই পেনশন শুধু এই ওল্ড এজের পেনশনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, 33-34টি, অর্থাৎ সমাজে যারা নাজুক দুর্বল সমস্ত অংশের জন্য একটা গ্যারান্টি, একটা এই পেনশনের ব্যবস্থা করা হয়েছে, যা ভারতবর্ষে বহু রাজ্যেই নেই। প্রত্যেকটা করে ছেলেমেয়েরা স্কুলে নাম লিখিয়েছে, কলেজে পড়ছে। সাক্ষরতার দিক থেকে ত্রিপুরা অন্যতম মাত্রায় গেছে। তার সাথে কর্মসংস্থানের জন্য, যেহেতু রাজ্যের মধ্যে প্রাকৃতিক গ্যাস থাকলেও, সারপ্লাস পাওয়ার থাকলেও, দেশের মধ্যে সেকেন্ড লার্জেস্ট যে রাবার উৎপাদনকারী রাজ্য হলেও, এবং ট্রপিক্যাল যে সমস্ত ফ্রুটস, ফল, এগুলো যদি প্রসেসিং সুযোগ থাকতো, তাহলে ফল ভিত্তিক ফুড প্রসেসিংয়ের বহু ছোটোখাটো ইন্ডাস্ট্রি হতে পারত। এগুলি হয়নি, কেননা যে কেন্দ্রের সরকার অর্থাৎ রাষ্ট্র, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এই রাজ্যগুলোর বিকাশের জন্য, জনগণের উন্নয়নের জন্য তার যে দায়িত্ব পালন করা, রেল, জাতীয় সড়ক, তার সম্প্রসারণ ঘটায়নি। তার সাথে আরও নানা ধরনের যে সমস্ত পরিকাঠামো করে দরকার, যে রাষ্ট্র করে, যেটা করে থাকে, এগুলো এখানে হয়নি। যদিও অনেক লড়াই করে আমরা সাবরুম পর্যন্ত রেল সম্প্রসারণ আমরা করিয়েছি, লড়াই করে অনেকগুলো জাতীয় সড়কের অনুমোদনের ঘোষণা আমরা করিয়েছি, কিন্তু যদিও এই কাজগুলো এখনো হয়নি, কিন্তু কেন্দ্রীয় সরকার বাধ্য করানো হয়েছে। তো এই সমস্ত অভাবের কারণে এবং প্রান্তিকতার কারণে এখানে সেরকম শিল্প গড়ে ওঠেনি। কর্মসংস্থান ত্রিপুরাজ্যের মধ্যে একটা বিরাট বাধা। আমাদের বহু শিক্ষিত, অর্ধশিক্ষিত শহরে এবং গ্রামীণ যুবক বেকার। সেই জায়গাতেও যে রাবার চাষের সম্প্রসারণের মধ্য দিয়ে, বাগিচা চাষের সম্প্রসারণের মধ্য দিয়ে, কৃষিতে 2 ফসলা 3 ফসলের ব্যবস্থা করার মধ্য দিয়ে, একদা ত্রিপুরাজ্যের মধ্যে যেখানে অনাহারে মৃত্যু, সন্তান বিক্রি এবং খাদ্যের জন্য, কাজের জন্য অন্য রাজ্যে পলায়ন, বামপন্থী সরকার এগুলো বন্ধ করেছিল। যদিও এগুলো খুব নিরবচ্ছিন্নভাবে এই কাজগুলি করা সম্ভব হয়েছে, এই সাফল্য অর্জিত হয়েছে তা নয়। এটাকে ঠেকানোর জন্য সেখানে এই নির্বাচনের মধ্য দিয়ে বামফ্রন্টকে রুখতে না পেরে আমরা দেখেছি বিগত দশকগুলোতে কিভাবে সাম্প্রদায়িক শক্তি, ট্রাইবেল নন ট্রাইবেল উভয় অংশের মধ্যেই সেখানে মাথাচাড়া দেওয়ানো হয়েছে, সন্ত্রাসবাদী শক্তি তৈরি হয়েছে, বিদেশের মাটি থেকে ত্রিপুরাজ্যের মুখে রক্তাক্ত করেছে। এই সবগুলোকে মোকাবেলা করেই এই অ্যাচিভমেন্ট, এই সাফল্য, যা সারা দেশের মধ্যে নজিরবিহীন একটা ইতিহাস। কি কংগ্রেস পরিচালিত কেন্দ্রীয় সরকার বা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার রাজনৈতিক ময়দান থেকে এগুলো স্বীকার না করলেও সরকারি স্তর থেকে বহুবার নানাভাবে এগুলো স্বীকৃতি বাধ্য হয়েছে। কাজেই এই ঘটনাগুলো বিজেপি সরকারের তাদের যে লোক ঠকানো, ফাঁপা, ভুলি, এর বিরুদ্ধে যাচ্ছিল। 2016 সাল থেকে বিজেপি সরকার ঠিক করল যে না, ছোট্ট রাজ্য হলেও এই রাজ্য থেকে মাত্র 2 জন সাংসদ নির্বাচিত হন। তারা ভারতবর্ষের পার্লামেন্টে সরকার তৈরিতে খুব বেশি, তার মানে 2টা ভোট কতটুকুই, আর বিভিন্ন বিল পাস করার ক্ষেত্রেতেও উল্লেখযোগ্য কিছু না। কিন্তু ত্রিপুরাজ্যের এই সাফল্য
মোদী সরকারের বেলুন ছুঁচ ঢুকানোর মতো এটাকে ফাটিয়ে দিচ্ছিল। কাজেই যে কোনো মূল্যে ত্রিপুরা থেকে বামপন্থী ফ্রন্ট সরকারকে হটাতে হবে। নির্বাচন হয়েছে 2018 ফেব্রুয়ারিতে, কিন্তু মোদী সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করে। আরএসএস বিজেপি দল তো আছেই। 16 সাল থেকে তারা সেই প্রক্রিয়া শুরু করলো, প্রচারের ফানুস উড়াতে শুরু করলো যে না, ত্রিপুরার সরকারের মানুষকে সাময়িকের জন্য হলো বোকা বানানোর, মগজ ধুলাই করার, অন্যভাবে এখানকার বিশেষ করে নতুন প্রজন্মকে ডাইভার্ট করার, মধ্যবিত্ত বা একটা অংশকে কিভাবে ভুল বোঝানো যায়। 16 সাল থেকে সে প্রতিক্রিয়া সেই প্রস্তুতি তাদের শুরু হলো প্রস্তুতি। প্রত্যেক মাসে 2 জন করে কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরা থেকে আসতে শুরু করলেন। এখানে এসে আমাদের যে রাজ্যের বরাদ্দ টাকা কেন আটকে আছে, কেন্দ্রীয় মন্ত্রক কেন আটকে রেখেছে, এগুলো সুরাহা করার জন্য সাহায্য করা না। আমাদের রেল সম্প্রসারণ এটা ত্বরান্বিত করা, জাতীয় সড়কের কাজ কেন থমকে আছে সেই বাধাগুলো সরানো, বা তার সাথে ত্রিপুরা রাজ্যের বামপন্থী ফ্রন্ট সরকারের যে বিভিন্ন জনমুখী প্রস্তাব, এডিসির ক্ষমতা বাড়াও, তার পয়সা করে পাওয়ার ব্যবস্থা করো, এখানে একটা রেল ডিভিশন করো, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড করো, ত্রিপুরা রাজ্যের মধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে এই পাবলিক সেক্টর ইউনিট আছে তার কিছু ইউনিট ত্রিপুরার যে কাঁচামাল যেখানে পাওয়া যায় এগুলি করে, এসব করার জন্য না, এসব ক্ষেত্রে সাহায্য করা না। তারা এসে এখানে যদিও মন্ত্রী হিসাবে সরকারি সভায় রাজ্যের গুণ কীর্তন করতে বাধ্য হন, সার্টিফিকেট দিতে বাধ্য হন, পুরস্কার দানে বাধ্য হন, কিন্তু ত্রিপুরা রাজ্যে এসে প্রেসের সামনে সমস্ত অসত্য, সমস্ত বিভ্রান্তিকর, অবাস্তব কথাগুলি তুলে কিভাবে বামপন্থী ফ্রন্ট সরকারকে হেয় করা যায়, জনমানুষের কাছে এই সাফল্য এগুলোকে অস্বীকার করা যায়, এবং এটা যে বামপন্থী ফ্রন্ট সরকার না হয়ে যদি বিজেপি সরকার কখনো আসে, এগুলো যে বহুগুণে এই সাফল্যগুলি আরো পাওয়া যেতে পারে, এরকম দুয়াশা তৈরি করতে শুরু করেছিল। তার জন্য দলের সভাপতি থেকে শুরু করে তাদের তখনকার যে সমস্ত মন্ত্রীরা, প্রধানমন্ত্রীও তার মধ্যে পড়েন, এসে এই কাজগুলি করেছেন। অর্থাৎ রাষ্ট্রযন্ত্রকে, অর্থাৎ মন্ত্রীর পদকে ব্যবহার করে এটা রাষ্ট্রীয় কাঠামোতে বিরোধী দলের সরকার হলেও তার সাফল্যকে সাফল্য হিসেবে না বলে মিথ্যে অসত্য বলে কিভাবে নিজেদের ক্ষেত্র তৈরি করা যায় সে কাজ শুরু করেছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে 16 সাল গেল, 17 সাল গেল, 18 সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়তে ভোট হবে। সেই ভোটে কিভাবে মানুষকে ভুল বোঝানো যায়, এবং তার জন্য তারা যে সমস্ত বক্তব্য দিয়ে তারা শুরু করলেন, তারা বললেন যে এই রাজ্যে যদি কেন্দ্র এবং রাজ্যে যদি একই দলের সরকার হয়, ডাবল ইঞ্জিনের সরকার হবে। তারপর ভীষণ ডকুমেন্ট,
এতে 199টা নাকি এরকম প্রতিশ্রুতি আছে, অর্থাৎ বাদ রাখেননি কারোর জন্য। তাদের সরকার আসলে একেবারে মার্চের 3 তারিখ ভোট গণনা হবে, তারপরে সরকার তৈরি হবে, একদম প্রথম মন্ত্রিসভার তরফ থেকে এই দিন থেকেই এগুলি কার্যকরী করা শুরু হবে। ত্রিপুরা 36 মাস 3 বছরের মধ্যেই একটা মডেল রাজ্যে পরিণত হবে। তারপর বললেন, যেহেতু কর্মসংস্থান, বেকারত্ব একটা বড় ইস্যু, বামপন্থী ফ্রন্ট সরকার থাকলেও সমস্ত বেকারকে সরকার চাকরি দিতে পেরেছে কথা আমরা বলবো না, ফলে অসত্য কথা বলা হবে। যদিও যে ভারতবর্ষের অন্য শুধু নাগাল্যান্ড ব্যতিরেকে প্রায় সমস্ত রাজ্যের চাইতে এই রাজ্যে সরকারি কর্মচারীর সংখ্যা বেশি শতাংশের হারে, যেহেতু এখানে প্রাইভেট সেক্টরে সেরকম শিল্প কাঠামো গড়ে ওঠেনি, সবাই মুখোমুখি হয়ে থাকে সরকারি চাকরির জন্য। তো বলা হলো যে প্রথম বছরে 50,000 চাকরি হবে, তারপর পরবর্তী 4 বছরে আরো 6.5 লাখ, অর্থাৎ 5 বছরে 7 লক্ষ চাকরি হবে। আর এর জন্য কোনো ইন্টারভিউ দিতে হবে না, মিস কল দিলেই সমস্ত চাকরি যে মিস কল দিয়েছেন তার ঘরে তাকে খোঁজ করে সেখানে অফার চলে যাবে। রেগা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা জনপ্রিয় কর্মসূচি, সারা দেশের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকার শুরু থেকেই এই রেগার রূপায়ণে আমরা চ্যাম্পিয়ন। রেগা শুধু 100 দিনের কাজের সুযোগ করে দেওয়া না, তার মাধ্যমে গ্রামীণ সম্পদ, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা। আজকে ত্রিপুরা রাজ্যের গ্রামে রাবার বাগান, ফলের বাগান, রাস্তাঘাট, যদিও এগুলি গত 30 মাসে এগুলোর মেনটেন্যান্স লাগে, এখন যেন একটা ভগ্নস্তূপ হয়ে যাচ্ছে। এখানে আমাদের দাবি সত্ত্বেও সে মজুরি কম, তখন 170 টাকা ছিল, বলা হলো এটা ডাবল হবে, 340 টাকা হবে। এরপরে বলা হলো সরকারি কর্মচারী, বামপন্থী ফ্রন্ট সরকার জনগণের উপরে ট্যাক্স বসায় না, আজকে যেরকম বসাচ্ছে, কিন্তু তারপরও সাধ্য অনুসারে যে রাজ্যের উন্নয়নের যাবতীয় কাজকর্ম করার পরও 2017 সালে যে শেষ কিস্তি দিয়ে ইত্যাদি দিয়েছে, প্রায় কেন্দ্রীয় সরকারের বেতনের কাছাকাছি, অল্প একটু ফারাক। কর্মচারীরা এটা খুব ভালো জানেন। তারা বলল, মিথ্যে কথা বলল, কেন্দ্রীয় সরকার নাকি যে কেন্দ্রীয় হারে, অর্থাৎ বলা হলো যে এটা আরো অনেক বেশি টাকা, প্রায় তারা যা পাচ্ছেন এখন বা তখন পাচ্ছিলেন তার থেকে ডাবলও হতে পারে, 2.5 গুণও হয়ে যাবে। এই টাকা নিয়ে আসছে বামপন্থী ফ্রন্ট সরকার, এই টাকা কর্মচারীদের দেয় না। এরা আসলে প্রথম মন্ত্রিসভা থেকেই এগুলো দেওয়া হবে, একদম 2 গুণ 2.5 গুণ বেতন হয়ে যাবে। তারপর বলা হলো একটা কোর্টের ভার্ডিক্টের কারণে 2323-এর চাকরি চলে গিয়েছিল, অর্থাৎ তখনই যায়নি, একটা নির্দিষ্ট সময়ের পরে যাবে। বলা হলো তারা যদি আসতে পারে তাদেরকে সংবিধান সংশোধন করে একদিনের জন্য তাদের চাকরি যাবে না। তার সাথে সর্বশিক্ষা অভিযান, রেগা, ন্যাশনাল হেলথ মিশন এবং সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যত যে ডিআরডব্লিউ, কন্টিনজেন্সি, পার্ট টাইম ওয়ার্কার আছে, সব রেগুলার হয়ে যাবে। কন্ট্রাক্ট বা চুক্তিবদ্ধ বলে ত্রিপুরা রাজ্যে কিছুই থাকবে না, কেননা এই সরকার ডাবল ইঞ্জিনের সরকার, অর্থের কোনো অভাব নেই। নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রের অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলি সাহেব এসে বললেন, আমি অর্থমন্ত্রী, আমার হাতে চাবিকাঠি সব কিছু। একটা ছোট্ট রাজ্যের মধ্যে টাকার কোনো অভাব হবে না। প্রধানমন্ত্রী এসে বক্তৃতা করলেন, রাজ্যের বর্তমান
মুখ্যমন্ত্রী মানিক সরকার, এর সাথে নামকে ব্যবহার করে তারা হীরা সরকার উপহার দেবেন। হীরা মানেটা কি? হাইওয়ে, ইন্টারনেট, তারপর এই রোডওয়েজ, এয়ারওয়েজ, অর্থাৎ ত্রিপুরাজ্য একেবারে স্বর্ণ দিয়ে মরে দেবেন। আর অন্যদিকে ট্রাইবেলদের মধ্যে তাদের শরিক দল আইপিএফটি, তাদের মধ্যে একদম উগ্র যাত্রাবামানি সুরসুরি দিয়ে এদের বোঝানো হলো যে না, এই রাজ্যের মধ্যে আলাদা ট্রাইবেল রাজ্য না হলে এই রাজ্য বিকশিত হবে না, অর্থাৎ ট্রাইবেলরা সুযোগ পাবে না। বিজেপি আইপিএফটি জোট সরকার তৈরি হলে 6 মাসের মধ্যে ত্রিপুরাল্যান্ড হবে। আর ত্রিপুরাল্যান্ড মানে নতুন রাজ্য হলে পরে নতুন রাজধানী, নতুন বিধানসভা, নতুন স্বরাষ্ট্র দপ্তর, শিক্ষা দপ্তর, সব দপ্তর। তার মানে 1 বছরের মধ্যেই লক্ষ লক্ষ চাকরি হবে। ত্রিপুরাল্যান্ডের মধ্যে শুধু টাকার বন্যা বইবে, একজনও বেকার থাকবে না, স্কুল কলেজ খালি হয়ে যাবে, এমনকি কোনো কোনো জায়গাতে লোক পাওয়া যাবে না, তাদের অভিভাবকদেরকেও দিতে হবে। এরকম অবাস্তব সমস্ত ধরনের প্রচার করা হলো, মানুষকে বিভ্রান্ত করা হলো। তো মানুষ তো ভগবান না। তাছাড়া বামপন্থী ফ্রন্ট সরকার 25টা বছর একটানা থেকেছে। যারা নতুন ভোটার বা যে এই অল্প বয়সী ভোটারদের একটা অংশ এর আগের কংগ্রেস সরকার দেখেনি, জোট সরকার দেখেনি। এরা চোখ খুলেই জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে বামপন্থী ফ্রন্ট সরকার দেখেছে একদিকে প্রলোভন যারা মধ্যবিত্ত তাদের মধ্যে আর যুবকদের মধ্যে এরকম, আর স্বয়ং দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডজন ডজন মন্ত্রী, ডজন ডজন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন এসে একেবারে বলছেন সরল বিশ্বাসে, তরুণ ভোটাররা বিশেষ করে তাদের একটা অংশ বিভ্রান্ত হলেন। রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার তাদের এত ভালো কাজ থাকার পরও, এত সাফল্য থাকার পরও, জনগণের লাগাতার সমর্থন থাকার পরও এই নির্বাচনে তাদের বিপর্যয় ঘটল। রাজ্যে যে বিজেপি আইপিএফটি জোট সরকার তৈরি হলো। গণতন্ত্রের নিয়মেই ভোট যারা বেশি পাবে, যাদের বেশি এমপি হবে, এমএলএ হবে, তারা সরকার করবে, তারা করেছে। সে ভোট কিভাবে গেল, কিভাবে পেল, এটা বিচার হয় না। এটা রাষ্ট্রের ক্ষেত্রেও, লোকসভার ক্ষেত্রেও তাই। এই যে 2019-এর লোকসভা নির্বাচন, ত্রিপুরাজ্যে 2টি নির্বাচনী ক্ষেত্রে জবরদস্তি করে রিগিং করে নিয়েছে, এটা সবাই জানেন। পুনর্ভোট হয়েছে, এটা ত্রিপুরাজ্যে এখন বলতে হয় না। কিন্তু সারা দেশে 5টা বছর কোনো প্রতিশ্রুতি পালন করেনি। উল্টো নোটবন্দি, জিএসটি, গড় ওয়াপসি, লাভ জেহাদ এসব করে সারা দেশে দাঙ্গা, বেকারি, মন্দা এসব করিয়েছে। দ্বিতীয়বার মোদি এত এমপি পাওয়ার তো প্রশ্নই ওঠে না, এনডিএ সরকার হওয়ার কথাই ছিল না। কিন্তু ঠিক নির্বাচন ঘোষণা হওয়ার প্রাক্কালে সেই পুলওয়ামার সে ঘটনা, এগুলো নিয়ে নানা প্রশ্ন আসছে। এখন সঠিক তদন্ত হলে এগুলো বের হবে, কিন্তু কে তদন্ত করবে? কারণ দেশের সমস্ত
সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এখন প্রায় এই মোদী সরকারের বিজেপির কবজায়, আরএসএসের কবজায়। শুধুমাত্র সিবিআই বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট না, রিজার্ভ ব্যাংক না, তার চেয়েও বড়, তার চেয়েও বেশি আরো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন থেকে শুরু করে আর অন্য কিছু প্রায় এখন আরএসএস বিজেপির কথায় উঠছে বসছে। এই জায়গায় পুলওয়ামা কাণ্ডের বিচার কখনো হবে না। কিন্তু পরিষ্কার, এই পুলওয়ামাতে যে ঘটনা না হতো তাহলে এত সিট নিয়ে আসা তো দূরে থাক, নরেন্দ্র মোদী দ্বিতীয় প্রধানমন্ত্রী হতেন কিনা সন্দেহ, এটা সবারই বক্তব্য। কিন্তু মানুষ ভোট দিয়েছেন, নির্বাচন কমিশনের সার্টিফিকেট পেয়েছেন, বিজেপি একাই 303টা এমপির অধিকারী। স্বাভাবিক 5 বছর তারা কাজ করবে। আমাদের দেশের সংবিধানে এগুলো রিভিউ করার, পর্যালোচনা করার সেই ব্যবস্থা নেই। তো রাজ্যেও এই মিথ্যা প্রতিশ্রুতি, ভিশন ডকুমেন্ট, ত্রিপুরা ল্যান্ড আর নানা করে এরা আসছে। এরা ক্ষমতায় থাকবে 5 বছরের জন্য, তার অর্ধেক সময় চলে গেছে। এখন আমরা দেখি কি, ঠিক আছে নতুন সরকার এবং যারা মন্ত্রী সবাই নতুন মন্ত্রী, মুখ্যমন্ত্রী তো নতুন এমএলএ এবং প্রথমবারই নির্বাচিত হয়েছেন, মুখ্যমন্ত্রীও হয়েছেন। রতনলাল নাথ আরও 2-1 বাদে এমএলএদের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ, মন্ত্রীদের মধ্যেও প্রথমবার এমএলএ হয়েছেন, তারা সরকারে গেছেন। কারো কারো হয়তো বা একটু আশা ছিল যে না, প্রথমবার যেহেতু হয়েছে, অসত্য কথা বলে, অসত্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসলেও হয়তো কিছু কাজ করবেন। আর বিরাট মেজরিটি, 44 জন এমএলএ তাদের। কিন্তু আমরা কি দেখলাম, এই যে তাদের প্রতিশ্রুতি 50,000 চাকরি, আজকে বলছে সুপারি গাছের ছাল দিয়ে থালা বানাও, গটি বানাও, গ্লাস বানাও, হাঁস চাষ করো, মুরগি চাষ করো। এগুলো কি ত্রিপুরাজ্যের মধ্যে মানুষ আগে শুনেনি, আগে করেনি? এরকম চেষ্টা বামপন্থী ফ্রন্ট সরকারের সময় হয়েছে। আমাদের স্বাবলম্বন সেলফ হেল্প গ্রুপের মুভমেন্ট থেকে অসংখ্য কাজ হয়েছে, কিন্তু এগুলো পার্মানেন্ট সলিউশন করতে পারে না। শিক্ষক কর্মচারীদের যে সেন্ট্রাল পে কমিশনের রিকমেন্ডেশন, এগুলো পরের কথা। শিক্ষক কর্মচারীরা আমাদের দেশের মধ্যে অন্যদের তুলনায় একটু প্রিভিলেজড, সুবিধাভোগী। তারা একটা নিয়ম আছে, প্রত্যেক 6 মাস অন্তর দ্রব্যমূল্য বৃদ্ধির যে এই কি বলে সূচক অনুযায়ী তাদের দিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টও দেয়, রাজ্য সরকারগুলো দেয় 6 মাসে, অর্থাৎ বছরে 2 বার। 30 মাস মানে হলো 2.5 বছর হয়ে গেল। তাহলে অন্তত 5 বার এই সূচক অনুযায়ী 5, 10, 15, 20 এরকম হয়, এই অনুযায়ী টাকা বরাদ্দ হয়। আজ পর্যন্ত একটি দিয়ে দেওয়া হলো না। সেন্ট্রাল পে কমিশনের কোনো দেখা নেই, সাক্ষাৎ নেই, এগুলো নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। আর যাদের যে এই ভাগ্য বিড়ম্বনার কারণে বা নানা কারণে কোর্ট ভার্ডিক্ট হয়ে 10,323, 10,000-এর বেশি পরিবার
যাদের মাথার উপর থেকে আকাশ ভেঙে পড়েছিল, এদেরকে নিয়ে গত 2.5 বছরে কার্যকরী কোনো কিছু করলো না। কোথায় সংবিধান সংশোধন? যখন 31শে মার্চ তাদের মেয়াদ শেষ হয়ে গেল, তারপর গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এমন একটা প্রস্তাব দিল হাস্যস্কর, সুপ্রিম কোর্ট এটা গ্রাহ্যই করেনি, এটা নিয়ে একটা কথাও বলেনি। রেগা, NRSM, বিভিন্ন যারা কন্ট্রাক্ট বেসে চাকরি করছেন, সর্বশিক্ষা অভিযান, এখন নাকি তাদের বেতন বন্ধ হয়ে যাচ্ছে, অনেকের চাকরি তারা খোয়াবে। জায়কা প্রজেক্টে যারা এত দারুণ কাজ করার পর দ্বিতীয় প্রজেক্ট এসছে, বামপন্থী ফ্রন্ট সরকারের আমলে সাফল্যের কারণেই এখন দ্বিতীয় প্রজেক্ট আসলো। যারা যাদের সাফল্যের কারণে, যাদের ঘাম রক্তের কারণে এই প্রজেক্ট আসলো, এদের একজনকে নেওয়া হল না, আউটসোর্সিং করে সমস্ত বাইরের লোক আনা হলো। ভাতা প্রথম দিনে 2000 টাকা হওয়ার কথা, নতুন করে একজন আবেদনকারীকেও ভাতা মঞ্জুর করা হয়নি। সাকুল্যে গত 30 মাসে মাত্র 300 টাকা বেড়েছে, 700 টাকার জায়গায় 300 টাকা, অথচ মন্ত্রীদের বেতন 2.5 গুণ বেড়েছে। যারা 40,000 টাকা পেতেন এখন প্রায় লাখের উপরে, তার উপরে আরো নানা সুবিধা। তার সাথে আশা, অঙ্গনওয়াড়ি, পাম অপারেটর, এদের 1 পয়সা বেতন বাড়েনি। বহু জায়গায় জবরদস্তি করে এদেরকে ছাঁটাই করা হয়েছে। রেগাতে, টুয়েপে, যেখানে আগে বছরে 90, 95, 96 দিন হতো, এখন 40 দিন হয় না, তাও অর্ধেক মজুরি। প্রকৃত যারা গরিব কাজ করেন এদেরকে কাজ দেওয়া হয় না, যারা কাজ করে না, এখানে কন্ট্রাক্টর সিস্টেম চালু হয়েছে। 340 টাকা মজুরি হওয়ার কথা, সাকুল্যে এখন 200 টাকা সামথিং হয়েছে। তাহলে তাদের প্রতিশ্রুতি কি ভিশন ডকুমেন্ট বলুন, কি ত্রিপুরাল্যান্ড বলুন, কি বেকার যুবকদের, কি 2323, কি কর্মচারী, কিছুই করেননি। কিন্তু সরকার তো 30 মাসে এমনি ছোট জগন্নাথ হয়ে বসে থাকেননি, কিছু তো করছেন। কি করছেন? এসেই বিরোধী দলের পার্টি অফিসগুলো গুড়িয়ে দাও, আগুন লাগিয়ে দাও, লুট করো। প্রথম তাদের আশ্রিত গুন্ডারা করলো, এরপর বুলডোজার দিয়ে সরকারি বাহিনী দিয়ে শেষ করলো। অজুহাত কি? এগুলি খাস জায়গাতে। ত্রিপুরাজ্যের মধ্যে বাজার, হাসপাতাল, স্কুল, বাড়ি, বাগান, কোনটা খাস জায়গাতে নয়? ঐতিহাসিক কারণে এগুলো হয়েছে। তো খাস জায়গায় যদি বাজার থাকতে পারে, হাসপাতাল থাকতে পারে, বাড়িঘর থাকতে পারে, স্কুল থাকতে পারে, SDM অফিস থাকতে পারে, আরো অন্যান্য সমস্ত কিছু থাকতে পারে, একমাত্র মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অফিস বা বিরোধী দলের অফিস, এরা কি অন্যায় করলো? হ্যাঁ, এগুলোর জন্য একটা সর্বদল আলোচনা করে ব্যবস্থা নেওয়া হতে পারে, অর্থাৎ গণতন্ত্রকে জবাই করো। এরপর নির্বাচিত গ্রাম পঞ্চায়েত, নির্বাচিত মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত, এগুলো দখল করো। উপনির্বাচন করে কাউকে নমিনেশন সাবমিট করতে দেওয়া যাবে না।
লোকসভা ভোট চূড়ান্ত প্রহসনে পরিণত করল, গণতন্ত্রের রফা দফা করে দিল। অতীতে সেই 88 থেকে 92 হয়েছিল, এদেরকেও ছাপিয়ে গেল। আইনের শাসন সম্পূর্ণভাবে প্রায় ত্রিপুরাজ্য থেকে বিদায় করে দেওয়া হলো। এরপর কোথায় নতুন নিয়োগ করবে? ঠিক আছে, নতুন কর্মসংস্থানের জন্য নতুন পোস্ট ক্রিয়েশন করলো না। বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে নির্বাচনের আগে বেশ কিছু দপ্তরের, পুলিশে, টিএসআরে, এমনকি টিসিএস, টিপিএসসির মাধ্যমে বহু ইন্টারভিউ হয়েছিল। কোনোটা ফাইনাল হয়ে গেছিল, কোনোটা প্রক্রিয়া চলছিল, সব বাতিল। কোনোটাই নিয়োগ করা হবে না। এর সাথে আরম্ভ হলো কৃষি প্রধান রাজ্য, কৃষকদের কোথায় আরও সাহায্য দেওয়া হবে, এসআরআই সাহায্য করা হবে। এই রাজ্যের সমস্ত যে এগ্রিকালচার গোডাউন, এগুলাকে প্রাইভেট হাতে তুলে দেওয়া হবে, সিদ্ধান্ত হয়ে গেল। বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে কৃষকদের, জমিয়াদের যে সাহায্য দেওয়া হয়, সব বাতিল হয়ে গেল। এরপরে শিক্ষা সংকোচন, প্রায় হাজারের মতো স্কুল বন্ধ করে দেওয়া হবে। কোথায় মানুষ সম্প্রসারণের জন্য উদ্যোগ গ্রহণ করে, তারা সংকোচন। এতে শুধু গ্রামীণ এলাকার বা দুর্বল অংশের মানুষের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হবে না, এর সাথে যুক্ত শিক্ষক, অশিক্ষক কর্মচারী, এদেরও সুযোগ নষ্ট হয়ে গেল। সরকারি অফিস কাছারিতে প্রথম দিন থেকে মস্তান রাস। পিডব্লিউডি অফিস, ব্লক, সর্বত্র মস্তানদের দখলে, সমাজবিরোধীদের দখলে। কোনো নিয়ম কানুন, রুলস, প্রসিজিওর মানতে তারা রাজি নয়। এদের ইচ্ছে মতো, যদিও অর্থকরী খুব বেশি কিছু নেই, কিন্তু যা আছে সব লুট করে নিয়ে যাচ্ছে। এগুলি বাধা দেওয়ার কারণে প্রশাসনের সর্বোচ্চ শিখরে যিনি ছিলেন, একজন সৎ অফিসার, এল.কে. গুপ্তা, চিফ সেক্রেটারি, তাকে চিফ সেক্রেটারি সরিয়ে দেওয়া হলো অত্যন্ত নক্কারজনকভাবে। ভূভারতে যাওয়া হয়নি, তিনি দুঃখে অপমানে ভলান্টারি রিটায়ারমেন্টে চলে যেতে বাধ্য হয়েছেন। তারপর এই সময়তে কয়েক ডজন ডাক্তার, এমনকি এই কোভিড-19 সময়তে, করোনা ভাইরাসের সময়তে যারা জান বাজি রেখে মানুষের জীবন রক্ষা করছেন, এদের উপর আক্রমণ। যথারীতি একটা গ্রেপ্তার নেই, একটা পানিশমেন্ট নেই। শুধু ডাক্তার না, উদয়পুরের এসডিএম দিন দুপুরে শাসক দল নেতাদের হাতে মার খেল, কোনো অ্যাকশন নেই। কলেজের প্রিন্সিপাল, কলেজের প্রফেসর, স্কুলের হেডমাস্টার, স্কুলের শিক্ষক, অফিস কাছারির কর্মচারী, এই দুষ্কৃতি, এদের কথায় উঠবস করতে হবে। এদের ইচ্ছার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যার প্রতিবাদ করবেন, সবার শাস্তি এভাবে হচ্ছে। তো এটা হলো যে কোথায় প্রতিশ্রুতি, কোথায় বাস্তবতা। ভিশন ডকুমেন্ট এগুলো লেখা ছিল, এগুলো ছিল না। ত্রিপুরা ল্যান্ডে কি লেখা ছিল, ছিল না। আজকে শুধু তা নয়, আজকে কোনো নিযুক্ত নেই, তার মধ্যে কিছু কাজ চালু রাখতে লাগে, লোক লাগে। যেমন TSECL, ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেশন লিমিটেড বা পাওয়ার কর্পোরেশন, এখানে আউটসোর্সিং। এখন আউটসোর্সিং শুধু না, ইলেকট্রিক্যাল ডিভিশন এটাকে প্রাইভেটাইজ করে দেওয়া হবে।
প্রাইভেট কোম্পানিতে লিজ দেওয়া হবে। বিদ্যুতের মাসুল লাগাম ছাড়া বাড়ছে, জনগণের সাথে কোনো ধরনের আলোচনা করার কোন প্রয়োজন বোধ করছে না। পঞ্চায়েত, নগর পঞ্চায়েত সব জায়গাতে একদম সম্পূর্ণভাবে ডুবে আছে দুর্নীতিতে, কথা বলার সুযোগ নেই। এমনকি শাসক দলের মধ্যেও দু একজন চেয়ারম্যান, দু একজন প্রধান, দু একজন পঞ্চায়েত সমিতি যারা কথা বলেছেন, হয় এদেরকে নানা কায়দায় বসিয়ে দিয়েছে, অথবা তাদের উপরেও দৈহিক আক্রমণ হয়েছে। তার সাথে যে আজকে সরকার তো 12 জন মন্ত্রী থাকার কথা, কেন্দ্রে একটা আইন হয়েছে 15% বেশি বিধানসভার সদস্য জন তার বেশি মন্ত্রী হতে পারবে না। কিন্তু উত্তর পূর্বাঞ্চল ছোট রাজ্য, বিধায়ক কম, 15% হলে মাত্র 9 জন হতে পারে। একটা সরকারে প্রায় 45 থেকে 50টা ডিপার্টমেন্ট, আরও বেশিও হয়। উত্তর পূর্বাঞ্চলের জন্য, ছোট রাজ্যগুলোর জন্য বলা হয়েছে 12 জন। রাজ্যে 9 জন নিয়ে শুরু হয়েছিল, তাদের দলীয় অন্তর্কুন্দলের কারণে একজনকে ড্রপ করে দিয়েছে, এখন 8 জন। মন্ত্রিসভারও সম্প্রসারণ করার সে ক্ষমতা নেই। কিন্তু তার মধ্যেও দেখা যায় রাজ্যের মধ্যে মন্ত্রী মানে শুধু 2 জন, মুখ্যমন্ত্রী আর একজন শিক্ষামন্ত্রী। সকালে এক কথা বলছেন, দুপুরে আরেক কথা, বিকালে আরেক কথা। এটা হয় স্বাভাবিক, এরা তো হিউম্যান বিইং। কি করে একজন মন্ত্রী 12টা, 13টা, 14টা দপ্তর সামলাবেন? তার মধ্যেও আবার এই 8 জনের মধ্যেও 5-6 জন মন্ত্রী জাস্ট মন্ত্রী আছে, সভা নেই। তার মানে টোটাল একটা অরাজকতা, টোটাল একটা দিশাহীনতা, রেডারলেস, এটা চলছে। তো স্বাভাবিক এই যে সামগ্রিক যে একটা অরাজকতা, সামগ্রিক যাতে যে অব্যবস্থা, একেবারে গোড়া থেকে আগা অবধি, এই অবস্থায় কোনো ভালো কাজ তো সম্ভবই না। যেমন আমরা দেখছি এখন এই যে করোনা ভাইরাস, যদিও এখানে কেন সারা দেশের মধ্যেই বিজেপি দলের সরকার, মোদীর সরকার। আরে করোনা একটা রোগ, বিজ্ঞান দিয়ে মোকাবেলা করতে হবে, এটা বুজরুদিকে হয় না। প্রচার হলো গোমূত্র পান করো, গোবর মাখো, কাশি ঘন্টা বাজাও। লকডাউন আনলক করে লক্ষ লক্ষ মানুষকে বিপদে ফেলা হলো, অর্থনীতিকে সর্বনাশ করা হলো। এই রাজ্যের মধ্যেও তাই। লকডাউনের মধ্যে আমাদের লোক যারা বাইরে কাজ করে, তারা চূড়ান্তভাবে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়লো। এরা ফিরে আসলো, দরকার ছিল এদেরকে সবাইকে টেস্ট করা, কোয়ারেন্টাইনে রাখা, টেস্টের রেজাল্ট না হওয়া অবধি। আজকে এগুলো যদি শুরু থেকে যে বিজ্ঞান মেনে এগুলো করা হতো, এখন 7,000-এর বেশি যে লোক সংক্রমিত, এখন অব্দি 70 জনের লোক বেশি মারা গেছে। রাজ্যে অনেকগুলো হাসপাতাল বন্ধ হয়ে গেছে, স্বাস্থ্য দপ্তর পুরোপুরি ভেঙে পড়েছে। প্রসূতি মা হাসপাতালে ভর্তি হতে পারছে না, রাস্তায় সন্তান প্রসব করছে। অন্যান্য সচরাচর রোগের চিকিৎসা হচ্ছে না। এটা টোটাল হযবরল। তো রাজ্যের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ভেঙে পড়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে, আর আইন শৃঙ্খলা তো শুরুতেই ছিল না। এখন কোন পর্যায়ে
ফেসবুক খুলুন, হোয়াটসঅ্যাপ খুলুন, টিভি চ্যানেল খুলুন, যারা এই পত্রিকার প্রথম পাতায় সরকারের গুণগান গান, স্বাভাবিক ওদের ব্যাপার, এদের নীতির ব্যাপার, এদেরকে এখন তারাও লুকাতে পারছে না। টাকার জলা, তুলাশিখর, গন্ডাছড়া, কাঞ্চনপুর, দেবদারু, জোলাইবাড়ি, কৈলাসহর, গান্ধীগ্রাম, তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। কোথাও আইপিএফটি ভার্সেস বিজেপি, আবার কোথাও আইপিএফটি এই বিজেপি ভার্সেস বিজেপি। কেন? কারণ যাদেরকে ভুল বুঝিয়ে, এই যুবকদেরকে, তাদের মাথা খেয়ে যাদেরকে বিরোধী দলকে আক্রমণ করিয়েছে, তাদের ভোট নিয়েছে, প্রথম বছর 50,000 চাকরি হবে, এই মানে উল্লাসে উল্লসিত করিয়েছে, আজকে তারা দেখছে সরকারের বয়স 30 মাস শেষ। একটা সরকারের বয়স 60 মাস হলেও অ্যাকচুয়ালি কাজের সুযোগ পায় 45 থেকে 50 মাস। ভোটের বছরের শেষের দিকে কোনো কাজই হয় না। এটা আমাদের সময় তাই ছিল। তো আজকে বিজেপির সমর্থক যারা সৎভাবে বিশ্বাস করেছিলেন, মোহগ্রস্ত হয়েছিলেন, আমি সবাই খারাপ বলছি না, তারা দেখছে 30টা মাস চলে গেল, আর মাত্র 20টা মাস, তো অস্থিরতা বেড়েছে। এই অস্থিরতা থেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে, ব্যালেন্স রাখতে পারছে না, সেটা থেকে মারামারি, কাজে আমাকে এক্ষুনি পেতে হবে, এ সুযোগ নিতে হবে। আর যখন শুনছে টিভিতে, রেডিওতে, পত্রিকায় দেখছে মুখ্যমন্ত্রী সাহেব বলছেন যে সুপারি গাছের খোলস দিয়ে চায়ের কাপ বানাও, থালা বানাও, এভাবে করে স্বয়ম্বর হও, বিদেশি মুদ্রা অর্জন করো, শিল্পপতি হও। যারা এই সমস্ত যে এই কি বলে অপরিণত ভাষণ শুনবেন, এদের মাথা ঠিক থাকবে? কাজে এই ঘটনাগুলো সমাজ জীবনে নানাভাবে তার যে নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে, যেখান থেকে নারী নির্যাতন, খুন খারাপি, লুটপাট এবং নেশায় ডুবে যাওয়া। এই সরকার যা বলছে করছে তার বিপরীত, বলছে নেশামুক্ত ত্রিপুরা, কিন্তু ত্রিপুরা আজকে নেশায় ডুবে যাচ্ছে। শহরের পাড়ায় পাড়ায় যে এই নতুন নতুন বিলাতি মডেল লাইসেন্স, আর লাইসেন্স ছাড়া আখড়া তো আছেই। লোক দেখানো, কিছু ছবি দেখানো হয়, গাঁজা গাছ ধরছে। আমি আজকে এখানে বলছি না, আর কটা দিন যাক আমি তথ্য প্রমাণ দিয়ে বলবো। জনৈক মন্ত্রী তার এলাকার লোকদেরকে বলছেন কি করবে, গাঁজা চাষ করাও, পুলিশকে বলছেন খবরদার এদিকে যাবেন না। সরকারের বদান্যতায়, সরকারের উদ্যোগে, অর্থাৎ শাসক দলের নেতৃত্বে এখন গাঁজা চাষ, সরকারি জায়গা দখল করে, চা বাগান দখল করে গাঁজা চাষ হচ্ছে। ত্রিপুরাল্যান্ড না হোক, কিন্তু ত্রিপুরা রাজ্যটাকে গাঁজাল্যান্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন? কারণ সামগ্রিকভাবে যখন একটা শূন্যতা তৈরি হয়, সেখান থেকেই এই যে আইন শৃঙ্খলাহীনতা, নারী নির্যাতন, যা পত্রিকা খুললে এমন দিন যাচ্ছে না, 10 বছরের যে বালিকা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা অবধি আজকে নির্যাতনের শিকার যথারীতি একটা
অ্যারেস্ট হয় না, অ্যারেস্ট হলেও শাস্তি হয় না। এবং কারা, যারা দু একজন সৎ পুলিশ অফিসার কোথাও কোথাও একটু ভূমিকা নেন, অ্যারেস্ট কে হন? শাসক দলের লোক, হয় বিজেপি বা আইপিএফটি। গাঁজা পাচার ধরা পড়ছে কে? বিজেপি বা আইপিএফটি। নেতা মন্ত্রী খুব কাছের লোক। পঞ্চায়েতের কাজে লুটপাটে যুক্ত কে? শাসক দলের মণ্ডল নেতা বা তার আত্মীয় স্বজন। ওই বিলোনিয়াতে কার্ল মার্কসের মূর্তি ভেঙে, লেনিনের মূর্তি ভেঙে শুরু হয়েছিল, এখানে হজাগরির মূর্তি ভাঙল। আমি বলেছি যে হজাগরির মূর্তি বিজেপির লোক কেউ ভেঙেছে সরাসরি, বা আরএসএস এর লোক কেউ ভেঙেছে, বা কোনো নেতা গিয়ে ভাঙতে বলেছে, না, এই কথা বলছি না, এখনো বলছি না আমি। কিন্তু সামগ্রিকভাবে যখন পরিস্থিতি যখন খারাপ হয়, তখন সমাজদ্রোহীরা, লম্পটরা, তারা পরিস্থিতির সুযোগ নেয়। আজকে ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপি আইপিএফটি সরকার সৃষ্ট এই যে লুম্পেন রাজ, ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় নিয়ে গেছে, এখন কেউ নিরাপদ নেই। শাসক দলের লোকও না, বিরোধী দলের লোক ছিল না, নিরাপত্তা ছিল না আগে, এখন শাসক দলের লোকও না। এখন নতুন কায়দা শুরু হয়েছে গতকাল এবং পরশুদিন। বিজেপির লোকরা বিরোধী দলের লোকদের আক্রমণ করতে গেছে, পুলিশ বাধা দিয়েছে। কেন বাধা দেওয়া হলো? একজন সাংসদের নেতৃত্বে থানায় ঢুকে থানা ভাঙচুর করছে। সাংসদ থানার ভেতরে ঢুকে বক্তৃতা করছে, অফিসারদের শাস্তি দিতে হবে। কেন? সে অফিসার তার দায়িত্ব পালন করেছে। পরশুদিন হয়েছে বিশালগড়ে, তার আগে গতকাল হয়েছে বাইখোরাতে। এগুলো এমনি এমনিতে হয়নি। সুনির্দিষ্টভাবে শাসক দল উপরতলা থেকে এই মেসেজ যাচ্ছে, অফিসারদের মেরুদণ্ড ভেঙে দাও, পুলিশের মনোবল ভেঙে দাও। একটা সামগ্রিক একটা শূন্যতা ত্রিপুরাজ্যের মধ্যে আজকে তৈরি হয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক, দুর্ভাগ্যজনক। এরকম যদি ঘটনা হয়, সমাজের কোনো অংশের মানুষ সুরক্ষিত থাকে না। এখানে আগরতলা শহর, পুলিশ হেডকোয়ার্টার, এই যে ফায়ার সার্ভিস চৌমুহনী, এখান থেকে বর্ডার ইন্টিগ্রেটেড চেকপোস্ট আখাউড়া 1 কিলোমিটারও হবে না। কত লড়াই করে বামপন্থী ফ্রন্ট সরকার, কারণ ত্রিপুরাজ্যের মধ্যে সবাইকে চাকরি দেওয়া যাবে না। আমাদের সময়কালে আমরা বর্ডার ট্রেড শুরু করিয়েছি 1996 থেকে। ইন্টিগ্রেটেড চেকপোস্ট হয়েছে সারা দেশের মধ্যে, 13টার মধ্যে এটা অন্যতম। দক্ষিণ ত্রিপুরাতে সাবরুম দিয়ে ফেনী নদীর উপরে আমরা ব্রিজ নির্মাণ করিয়েছি বাংলাদেশের সাথে। ভারত সরকার তো যোগাযোগ করেনি, আমরাই গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথাবার্তা বলে নানাভাবে রাজি করিয়েছি। উদ্দেশ্য, সেই ব্রিজের উপর দিয়ে চিটাগাং বন্দরের সাথে যোগাযোগ হবে, গোটা উত্তর পূর্বাঞ্চলে গেটওয়ে হবে ত্রিপুরা। এইভাবে সরকারি ক্ষেত্রের বাইরে বেসরকারি ক্ষেত্রেতেও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি হলে পরে ত্রিপুরাজ্যের উদ্বৃত্ত কাঁচামাল ভ্যালু অ্যাডেড, অর্থাৎ এখানে কিছু প্রসেসিং হয়ে আমাদের ছেলে মেয়েরা কাজ পাবেন, রাজ্যের অর্থনীতি চাঙ্গা হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে। আর তারা কি করলেন? এখানে আখাউড়াতে 172 না 76 পেটি মাছ আসলো, লুট করে নিয়ে গেল শাসক দলের লোকেরা। বর্ডারে দাঁড়িয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা ফেসবুক লাইভে সাংবাদিক সম্মেলন করে সারা পৃথিবীকে জানান দিলেন, ত্রিপুরাজ্যের মাথা হেট হয়ে গেল।
কাজে ত্রিপুরাজ্যের মধ্যে আজকে আইন শৃঙ্খলাহীনতা, অরাজকতা, লুম্পেনগিরি এটা কোনো একটা জায়গাতে সীমাবদ্ধ না। একদম বর্ডার থেকে রাজধানী, রাজধানী থেকে গ্রাম, শুরুতে বিরোধী দলের লোক বিশেষ করে সিপিআইএম আক্রান্ত ছিল, আজকে সে আক্রমণের শিকার যে কোনো নাগরিক। তিনি শাসক দলেরও। এরকম একটা জায়গায় ত্রিপুরাকে বাঁচানোর জন্য চাই একটা সার্বিক প্রতিরোধ, একটা জনগণের ঐক্য, একটা সার্বিক ঐক্য। নিশ্চয়ই বামপন্থীরা এই দিক থেকে সর্বাগ্রে থাকবে। তাদের উপর আক্রমণ হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। শিক্ষক, 2323 যুবক, ছাত্র, এমনকি রক্তদান শিবির করতে গিয়ে, ত্রাণ শিবির করতে গিয়ে, করোনাতে আক্রান্ত মানুষকে বাঁচাতে গিয়ে। কিন্তু বামপন্থীরা, এটা আমাদের দায়িত্ব। কমিউনিস্টরা পৃথিবীর সব দেশেই এই ভূমিকা পালন করে থাকে। ত্রিপুরাজ্যের মধ্যেও মাথা উঁচু করে আমরা এই কাজ করব, এবং এই কাজে শুধু আনন্দ নয়, এই কাজে আমরা বিপুল সমর্থন আমরা পাচ্ছি। আগামী দিন আরো বৃহত্তর অংশে মানুষকে নিয়ে আমরা ত্রিপুরাজ্যের এই অন্ধকারময় রাজত্ব, আইন শৃঙ্খলাহীনতা, গণতন্ত্রহীনতা, এটা ঘুচানোর জন্য আমাদের লড়াই নামতে হবে। কাজেই এটাই হলো 30 মাস বয়সী এই সরকারের, তাদের যে প্রতিশ্রুতি আর বাস্তবতা। এই বাস্তবতা থেকে ত্রিপুরাকে রক্ষা করার জন্য আমাকে, আপনাকে, সবাইকে নামতে হবে। চুপ থাকলে হবে না। কেউ যদি মনে করেন যে না বাবা আমি একটু দূরে সরে থাকি তাহলে আমি বাঁচব, আজকে হয়তো আর একজন আক্রান্ত, কালকে কিন্তু আপনিও সে আক্রমণের শিকার হবেন। আজকে আপনি বেঁচে গেলেও কালকে আপনার পরিবারের সদস্য, আপনার আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, কন্যা, এরা বাঁচবেন না। কাজে নামুন রাস্তায়। দি লেফট রেভলিউশনকে ধন্যবাদ। তারা এমন একটা সাবজেক্ট আমাকে দিয়েছে কথা বলার জন্য। আমি চেষ্টা করলাম এই পরিস্থিতি তুলে ধরতে, কিন্তু এটা ব্যাখ্যা করার শেষ কথা না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। সেই কাজে সবাই আগামী দিন দল না, পতাকা না, গণতন্ত্রের জন্য, গণতন্ত্র বাঁচলে আমরা সবাই বাঁচব, তার জন্য এগিয়ে আসবেন, এই কথা বলে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা শুনছেন, শুনেছেন বা শুনবেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, খুলুমকা।